আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেখা নাজনীন। প্রথমেই সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া মনোনয়নপত্রের আপিল গ্রহণ শুরু। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে নির্বাচন কমিশন, বললেন সিইসি। রাজধানীর শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার সমাধিতে আজও মানুষের ঢল। নেতা কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মরণে জাসাসের উদ্যোগে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র প্রাঙ্গণে খোলা হয়েছে শোক বই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতের গুরুত্ব আরোপ। এবার কলম্বিয়া ও কিউবায় সরকার পতনের হুঁশিয়ারি ট্রাম্পের। নিউ ইয়র্কের ফেডারেল আদালতে তোলা হচ্ছে মাদুরোকে। এবং বাংলাদেশে আইপিএল এর সকল খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেছেন, বর্তমান কমিশন বিশ্বাস করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের। সকালে আপিল গ্রহণস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন সিইসি। ইনশাল্লাহ আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। এদিকে দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, সংক্ষুব্ধ সকল প্রার্থী আপিল আবেদন করতে পারবেন। যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে কারা বৈধতা পাবেন। আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধদের আপিল জমা দেওয়ার জন্য 10টি বুথ করা হয়েছে। রোববার মনোনয়ন বাছাইয়ের শেষ দিন ছিল। এবার বাছাইয়ে 723 জনের মনোনয়ন বাতিল হয়েছে। সংক্ষুব্ধরা 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। 726টা বাতিল করা হয়েছে, 3টার মধ্যে আলোচনায় আসেনি। মাননীয় প্রয়াত প্রধানমন্ত্রী ওনারটা যেহেতু ইনফ্যাকচুয়াস হয়েছে, ওটাকে নেওয়া হয়নি, সেই সূত্রে 726টা। এখানে আমরা অঞ্চল ভিত্তিক আপনার আপত্তি জন্য দাখিল করার জন্য আপিল দাখিল করার জন্য আমরা ব্যবস্থা করেছি। যারা বৈধ ঘোষিত হয়েছে তাদের বিরুদ্ধে অথবা যাদের অবৈধ ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে উভয়ের ক্ষেত্রেই আপিল করার সুযোগ আছে। এবং আমরা এখানে এই আপিলের ব্যবস্থাটা আগামী 9 তারিখ পর্যন্ত চালু থাকবে। 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আমরা কমিশনে শুনানির ব্যবস্থা করব। আমাদের অডিটোরিয়ামে শুনানির ব্যবস্থাটা হবে। ফরিদপুর 4 সংসদীয় আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে গ্যাজেট প্রকাশের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে 11 ডিসেম্বর ফরিদপুর 4 সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগি এবং হামারদি ইউনিয়ন দুটিকে ফরিদপুর 2 আসনের নক্কান্দাই উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের প্রকাশিত প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। গত 22 সেপ্টেম্বর ফরিদপুর 4 সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগি এবং হামারদি ইউনিয়ন দুটিকে ফরিদপুর 2 আসনের নক্কান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের প্রকাশিত প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এর আগে ফরিদপুর 4 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান দুলাল সহ 5 জনের পক্ষ থেকে হাইকোর্টে রিটটি করা হয়।
চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামীকাল থেকে শুরু হবে আসামিদের পক্ষে সাফাই সাক্ষী। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ সকালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই মামলায় আজ তদন্ত কর্মকর্তা জানে আলমকে চতুর্থ দিনের মতো জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে তার জবানবন্দি গ্রহণ করেন রাষ্ট্রপক্ষ। এছাড়া একই ট্রাইব্যুনালে আজ জুলাই গণ অভ্যুত্থানের আরও একটি মামলার বিচার কাজের নির্ধারিত দিন ধার্য থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। এর আগে সকালে এই দুই মামলায় গ্রেপ্তার 10 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বেগম খালেদা জিয়া নিজের জীবনকে উৎসর্গ করেছেন গণতন্ত্রের জন্য। অনেকে আপোষ করলেও বেগম জিয়া জীবন দিয়ে প্রমাণ করেছেন দেশের স্বার্থ সবার আগে। আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে অ্যাবের নেতা কর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আলতাফ হোসেন চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্মরণে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে খোলা হয়েছে একটি শোক বই। জাতীয়তাবাদী সামাজিক সংস্থা জাসাস চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সকালে শোক বইয়ে স্বাক্ষর কর্মসূচি শুরু হয়। এ সময় জাসাস নেতৃবৃন্দ ও বিটিভির কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বিস্তারিত আতিকুর রহমানের রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে সারা দেশের মতো শোকাচ্ছন্ন বন্দরনগরী চট্টগ্রামও। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে শোক বই উন্মোচন করা হয়েছে। আজ সকালে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রশাসনিক ভবনের সামনে এই শোক বইয়ের উদ্বোধন করা হয়। কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রথম স্বাক্ষর প্রদানের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করেন। শোক বই উন্মোচনকালে উপস্থিত বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং দেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন। শূন্যতা শুধু সংস্কৃতি জগতে না, সারা বাংলাদেশেই শূন্যতা বিরাজ করছে। সেটা তার আমাদের দেশনেত্রীর জানাজায় আমরা প্রমাণ পেয়েছি যে এত বড় জানাজা কারো কোনো মহিলার পৃথিবীতে হয়েছে কিনা এটা আমি জানি না। একজন মানুষ মরে গিয়েও অনেক দিন, অনেক বছর, শয়ে বছর বেঁচে থাকতে পারে মানুষের মনে তার কর্মকাণ্ড দিয়ে। 17 বছর এই যে উনি দেশের বাইরে যায়নি, ওনাকে কিন্তু বারবার কিন্তু কারাবদ্ধ রেখেছিল, কিন্তু তারপরে যাই হোক আজকে আমরা দেশ স্বাধীন, আমরা মোটামুটি ওনার নেতৃত্বে গণতন্ত্র ফিরে এসেছে কয়েকবার, এবং দেশের মানুষ আজ ওনার শাসনে পেয়েছে। দুইবার উনি 3বার প্রধানমন্ত্রী হিসাবে উনি শাসন করেছেন এবং দেশটাকে সুন্দরভাবে সাজিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শিল্প সংস্কৃতি সেবীদেরকে বেশি পছন্দ করতেন। উনি প্রায় ঈদের সময় সংস্কৃতি সেবীদেরকে নিয়ে বসতেন এবং ওনাদের সুখ দুঃখের আলাপ করতেন। এবং বাংলাদেশ টেলিভিশনের এই চট্টগ্রাম টেলিভিশনের ঘোরার পিছনে আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার অবদান আছে। বেগম খালেদা জিয়া একটি নাম নয়, তিনি হচ্ছেন একটি প্রতিষ্ঠান এবং একটি দেশের ইতিহাস, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসের সাথে বেগম খালেদা জিয়ার নামটি অতপ্রতভাবে জড়িত। আধুনিক বাংলাদেশের রূপকার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে দেশের যে অবদান, সেটা দলীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে ওনার একটা যে অবস্থান, সেটা সবাই আজকে ব্যথিত চিত্তে স্মরণ করছেন। শোক বই উন্মোচন উদ্বোধনে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা এবং আত্মার মাগফিরাত কামনা করেন। বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের রূপকার, এই আধুনিক বাংলাদেশ বিনির্মাণে যার অবদানের কথা অনস্বীকার্য। সারা দেশের মানুষের মাঝে এখনও যে শোকের মাতাম আবহাওয়া রয়ে গেছে, সেই শোকটা এখনও আমরা কাটিয়ে উঠতে পারি নাই। সেই শোকের যে আমাদের মাঝে যেই অজানা অব্যক্ত কথাগুলো মনের মাঝে, হৃদয়ের মাঝে লুকিয়ে আছে, সেগুলো একটু করে হলেও আমরা আজকে লেখার সুযোগ পেয়েছি। শোক বইটি আগামী 2 দিন শিল্পী এবং কর্মকর্তা কর্মচারীদের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত থাকবে, যা শেষে যথাযথ প্রক্রিয়ায় কেন্দ্রীয় আর্কাইভে সংরক্ষিত হবে। আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।
জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন রাজনৈতিক পরিস্থিতি ও সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকার ও বিরোধী দলের সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। সাক্ষাৎকালে যুক্তফ্রন্টের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানানো হয়। পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেন বাম নেতারা। বৈঠকে তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি। ৭১কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই সঙ্গে তিনি একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার উপর জোর দেন। এর আগে বাম জোটের নেতৃবৃন্দ চেয়ারপারসনের অফিসে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন। এবার আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলায় নজিরবিহীন এক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে লাতিন আমেরিকার রাজনীতি। মাদুরো এখন নিউ ইয়র্কের আদালতের মুখোমুখি হতে যাচ্ছেন। এই অভিযানে প্রাণ হারিয়েছেন অনেক কিউবার নাগরিক। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানের মাধ্যমে আটক করে নিউ ইয়র্কে নিয়ে আসার পর কলম্বিয়া ও কিউবার সরকার নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত গোলাম মুর্তজার প্রতিবেদনে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে। মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করার কথা রয়েছে। স্থানীয় সময় শনিবার ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে মার্কিন বাহিনী। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শনিবার রাতেই তাদের বন্দি শিবিরে পাঠানো হয়। তবে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ আগেও বারবার অস্বীকার করে আসছেন নিকোলাস মাদুরো। মাদুরো আটকের পর ভেনেজুয়েলার আদালতের আদেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেন। শুরুতে যুক্তরাষ্ট্রের অভিযানের কড়া সমালোচনা করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর তার বক্তব্যে স্পষ্ট সুর পরিবর্তন দেখা যায়। মার্কিন সাময়িকী দি আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন তবে তাকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ডেলসি রদ্রিগেজ যুক্তরাজ্যকে সহযোগিতার এজেন্ডা নিয়ে কাজ করার আহ্বান জানান এবং শান্তি ও সংলাপের উপর জোর দেন। এদিকে মাদুরোকে আটক করার অভিযানে অন্তত ৩২ জন কিউবান নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কিউবা সরকার। নিহতদের স্মরণে কিউবা সোমবার ও মঙ্গলবার ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মাদুরোকে রক্ষার চেষ্টা করায় কিউবান নাগরিকদের এই প্রাণহানি ঘটে। মার্কিন গণমাধ্যমের তথ্য মতে মাদুরো তার নিরাপত্তা ও পরামর্শের ক্ষেত্রে কিউবান দেহরক্ষী ও উপদেষ্টাদের উপর ব্যাপকভাবে নির্ভর করতেন। অন্যদিকে অভিযানে মাদুরোর নিরাপত্তা দলের বহু সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। অপরদিকে অভিযানে আহত মার্কিন সেনাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হোয়াইট হাউস। মাদুরো আটক হওয়ার পর আরও আক্রমণাত্মক অবস্থানে যুক্তরাষ্ট্র। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকেও হুমকি দেন এবং বলেন, কলম্বিয়া ও ভেনেজুয়েলা গভীর সংকটে রয়েছে, এমনকি কিউবান সরকারের পতন আসন্ন বলে মন্তব্য করেন তিনি। সব মিলিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের আটককে কেন্দ্র করে শুধু দুই দেশের সম্পর্ক নয়, পুরো ল্যাটিন আমেরিকা জুড়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ছে। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ইন্টারন্যাশনাল ডেস্ক। এদিকে যুক্তরাষ্ট্র নিজেকে বিশ্বের মোড়ল ভেবে যাকে তাকে আটক করবে এবং বিচার করবে এমনটা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে চীন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কথা জানান। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কোনো দেশ নিজেকে বিশ্বের পুলিশ মনে করে বেইজিংয়ে এমন ধারণায় বিশ্বাস করে না, কিংবা কোনো রাষ্ট্রের বিশ্বের বিচারক হওয়ার দাবিও তারা মেনে নেয় না। গতকাল বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে বৈঠকের সময় তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে ভেনেজুয়েলার হঠাৎ ঘটে যাওয়া পরিস্থিতির কথা উল্লেখ করেন। ওয়াং ই বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকা উচিত। রুশ তেল কেনা অব্যাহত রাখলে ভারতে নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, নয়াদিল্লি রাশিয়ার তেল আমদানি কেনা চালিয়ে গেলে বাড়তি শুল্ক আরোপ করবে ওয়াশিংটন। গতকাল এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত যদি রাশিয়ার তেল ইস্যুতে সাহায্য না করে তবে যুক্তরাষ্ট্র তাদের উপর শুল্ক বাড়িয়ে দেবে। গত বছরের আগস্টে রাশিয়ার কাছ থেকে তেল কেনার দায়ে ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। যদিও ভারত শুরু থেকে দাবি করে আসছে, দেশের বিশাল জনগোষ্ঠী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই তারা রাশিয়ার কাছ থেকে তেল সংগ্রহ করছে। আবারও দেশের খবর। চট্টগ্রামে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হয়েছে বেওয়ারিশ কুকুরকে টিকাদান কার্যক্রম। সকালে নগরের কোর্ট হিলে বিভাগীয় কমিশনার কার্যালয় চত্বরে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, চট্টগ্রাম শহরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েছে। জলাতঙ্ক প্রতিরোধে এইসব কুকুরকে টিকার আওতায় আনতে হবে। মেয়র বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। যদি শহরের 75% বেওয়ারিশ কুকুরকে টিকার আওতায় আনা যায় তাহলে জলাতঙ্ক প্রতিরোধে কুকুরের মধ্যে ইমিউনিটি তৈরি হবে। সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন রানা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার 15,000 বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধের টিকা দেয়া হবে। চলতি বছরের 11 ডিসেম্বর পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে। যে জলাতঙ্ক রোগ এমন একটি রোগ, যখন সেটাতে কেউ আক্রান্ত হয় আসলে সে ধুকে ধুকে মরা ছাড়া তার আর কোনো গতি থাকে না। আপনারা দেখেছেন কিভাবে রোগীটা মারা যায়। সে চিৎকার করতে থাকে, সে একটু পানি খেতে চায়, কিন্তু পানি আনলেই সে ভয় পায় পানিকে। যে 15,000 যে কুকুর সারা চট্টগ্রাম শহরে আমরা ভ্যাকসিনেশনের আওতায় আনার জন্য আজকে আমরা যে কর্মসূচি শুরু করেছি, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ আসলে কুকুর এখন নিধন করা সেটা আসলে অপরাধ। সো যে কোনো প্রাণী বিনা কারণে আপনি নিধন করবেন সেটা অপরাধ। সো আমরা মনে করি যে ভ্যাকসিনেশন ইজ আ আইডিয়াল প্রসেস, দিস ইজ আ ইথিক্যাল প্রসেস, যেটা আমরা এখন এই কাজ করে যাচ্ছি। আমরা সিটি কর্পোরেশন যেটা চালাই মাইমন হসপিটালটি, সেখানে কিন্তু আমাদের রেবিস ভ্যাকসিন যথেষ্ট আছে এবং যে কোনো সময় যে কোনো কেউ গিয়ে সেখানে অবশ্যই পাবে। চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় উপলব্ধি ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। সকালে পরিদর্শনকালে তিনি ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সেখানে আশ্রিত শিশুদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় জেলা প্রশাসক আশ্রয়প্রাপ্ত শিশুদের জন্য একবেলা খাবারের ব্যয় নির্বাহ ও বই কেনার জন্য আর্থিক অনুদান প্রদান করেন। একই সঙ্গে তিনি শিশুদের জন্য 85টি কম্বল বিতরণ এবং ফল উপহার দেন। এ সময় উপলব্ধি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ ইজাবুর রহমান উপস্থিত ছিলেন। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার লেনদেন কম হলেও মূল্যসূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 13,839.36, যা গতকালের চেয়ে শতকরা 0.14 বেশি। এছাড়া সিএসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,242.21, যা গতকালের চেয়ে শতকরা 0.29 বেশি। আজ 160টি কোম্পানির 15,29,950টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 8,67,81,000 টাকারও বেশি। এর মধ্যে 66টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 76টির কমেছে এবং 18টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করতে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 18.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 7.1 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 34 মিনিট এবং সূর্যাস্ত 5টা 23 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 2টা 31 মিনিটে, জোয়ার সকাল 9টা 25 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 3টা 3 মিনিটে এবং জোয়ার রাত 9টা 26 মিনিটে।